হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল নীলকিশ ঐশ্বর্যস নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একটা পার্সেল আনবক্স দিয়ে। কি অর্ডার করেছি সেটা তো তোমাদের দেখাবো। এটা হচ্ছে 3টে ব্যাগ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে জামা কাপড় রাখার ব্যাগ। এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর তোমাদের দরকার হলে আমাকে অবশ্যই কমেন্ট করে আমি লিঙ্কটা অবশ্যই সেন্ড করবো। কি বলতো, আমার মেয়েদের এত ব্লাউজ হয়ে যায়, মানে ব্লাউজগুলো রাখার অ্যাকচুয়ালি জায়গা পায় না। তো সেই জন্যই ভাবলাম এলোমেলো অগোছালো করে রাখার থেকে এই ব্যাগগুলোর ভিতরে যদি আমি ব্লাউজগুলো ভরে রাখি তাহলে কিন্তু একটা ব্যাগ খুলে আমি সমস্ত ব্লাউজ একই জায়গায় পেয়ে যাব, আবার চেন আটকে এক জায়গায় রেখে দিতে পারবো। এই ব্যাগগুলো আমি অনেকদিন ধরেই অর্ডার করবো ভাবছিলাম, সেই পুজো থেকে, কিন্তু আর অর্ডার করা হচ্ছিল না। জাস্ট কোয়ালিটি অসম ছিল আর আমার ব্যাগগুলো ভীষণ পছন্দ হয়েছে। স্পেসটাও অনেক ছিল। প্রথমে ভাবছিলাম যে অনেকটা ছোট হবে, হরেকৃষ্ণ বলছিল ছোট হবে, বাট ছোট না, ব্যাগগুলো একদম ঠিকঠাক সাইজে এসছে যেমনটা আমি চেয়েছিলাম। আর তোমাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই জানো। তো চলো কমেন্ট করে বলো যে কেমন হয়েছে অ্যাকচুয়ালি। তোমরা চাইলে লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর এই দেখো ব্লাউজগুলো আমি সব ভরে রেখে দিয়েছি, আর কত সুন্দর একই জায়গায় একটা চেন খুলে, আর দেখো কতটা ফাঁকা রয়েছে। মোটামুটি আমি সব ব্লাউজগুলো এর মধ্যেই পেয়ে যাবো। আলমারি গোছাতে শুরু করলে না, সবটা গোছানো না হওয়া পর্যন্ত যেন ভালোই লাগে না। আলমারিরই বা কি দোষ বলো তো? মানে জামা কাপড় যদি একটা নেই 10টা বেরিয়ে যায়, সেটা কিন্তু আলমারির দোষ না। যেমন একটা শাড়ি টান দিয়েছি, সব শাড়িগুলো বেরিয়ে গেছে, সেগুলোকে আমার আবার গুছিয়ে গুছিয়ে রাখতে হলো। জামা কাপড়ই আমরা এত কিনে ফেলছি। যাই হোক, অনেকদিন পর আবার আলমারিটা একটু গোছানো হয়ে গেল। যে কটা জামা কাপড় ছিল মোটামুটি সেই প্যাকেটগুলো ভরে ভরে রেখে দিয়েছে। আর এত ভালো লাগছিল না, অনেক আলমারিতে স্পেসও হয়েছে। তো তারপর আবার মেয়ের জামা কাপড়গুলো নিয়ে বসলাম। মেয়ের এই লং ফ্রকগুলো তো জায়গা নেই, সেই জন্য ভাবলাম বক্সগুলো বাদ দিয়ে ওই ব্যাগের ভিতর রেখে দিই। কোথায় কোনটা রাখবো ঠিক বুঝতে পারবো, একই ব্যাগের মধ্যে সব কটা ফ্রক। আর শরীরটাও আজকে ভীষণ খারাপ ছিল। কিন্তু কি বলতো, আমরা এখন মা হয়ে গেছি, এখন মায়েদের ছুটি নেই। তুমি যাই করো না কেন, যতই তোমার শরীর খারাপ থাকুক না কেন, তোমাকে তো তোমার কর্তব্য করতেই হবে। সংসার মানে লাইফটাই হচ্ছে এইরকমই, কর্তব্য সব কিছু। যদিও আমি বাড়ির দিক দিয়ে অনেকটা হেল্প পাই, আমার হরে কৃষ্ণ বলো, আমার শাশুড়ি মা বলে, সবাই হেল্প করে প্রচন্ড, সেই জন্য আর বেঁচে যায় বিশেষ করে। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, ঘর সারাদিনই অগোছালো থাকে। যখনই ভাঁজ করতে বসি তখন এটা নিয়ে টান দেয়, ওটা নিয়ে টান দেয়। এখন ম্যাডামের পঞ্চু পরার শখ হয়েছে, তো পঞ্চুগুলো আমার খুব একটা পছন্দ হয় না, যদিও বার্থডেতে পেয়েছিল এইগুলো। তো পরি দেখলাম ভালো লাগছিল, বাটারফ্লাই বাটারফ্লাই মনে হচ্ছে, সেই কিলিবিশ কিলিবিশ লাগছিল। তো যাই হোক, তারপর ওর কিছু ফ্রকগুলো এর ভিতর ঢুকিয়ে দিয়ে আমি উপরে তুলে দিলাম। আর অনেকটা স্পেস হয়েছিল। আমি এটা হরেকৃষ্ণকে বলছিলাম, দেখো কতটা জায়গা পেয়েছে আলমারিতে। যদিও সব জিনিসগুলো ঢোকেনি, তবুও যেটুকু ঢুকেছে সেটুকুই এনাফ। যাই, তারপর আবার একটু পরে জিপু এলো। জিপু এসে বিয়ে বাড়ি থেকে একটু আড্ডা মারছিলাম আমরা সবাই মিলে। তুই তো দেখে আসলি নিশ্চয়ই। কি খেয়ে এলি? এখন তো দুপুরেটা খেয়ে এলি। ওই কটটা খুলে দে জিপু, কটটা খুলে দে, বস। খুলে দে, লাগবে না। এখন কি অ্যাকচুয়ালি ও এসেছিল এই কারণেই যে ও রাতে বিয়ে বাড়ি যাবে আর ওকে সাজিয়ে দিতে হবে আমার, সেই জন্য। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ, কেউ বলতে পারছে না যে পারবো না, কিন্তু না বললে আবার রাগ করবে, মানে সব দিকেই জ্বালা। তোমাকে করতেই হবে, এটাই হচ্ছে বাড়ির বউয়ের নিয়ম, সবসময় কর্তব্য পালন করতেই হবে তোমাকে। তো যাই হোক, ঘরটারগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে মেয়ের খাবার নিয়ে বসেছি। ওকে এখন ইভিনিংয়ে খাওয়াবো। তো একটু কলা দিয়ে অ্যাপেল দিয়ে চিড়ে দিয়ে খেজুর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে খাবো। আর এই দেখো টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ টেবিলটা ও থাকলে তো কাগজ কুচি কুচি করে সারা ঘর ছড়িয়েছে। আর দেখো কাগজ এত ছড়িয়েছে যে কি আর বলবো, আমাকে ঝাড় দিতেই হলো। মানে আর কি বলবো, বাচ্চা থাকলে কাজ কমার জায়গায় সবসময় বেড়ে যায়। আমি দেখে যখনই তুমি ভাববে দেখবে যে আজকে কাজ কম আছে, সেদিনই যেন কাজ যেন বেশি হয়। আর যেদিনই তুমি ভাববে আজকে আমার বাচ্চাটা শান্ত আছে, সেদিনই বাচ্চা খুব দুরন্ত হয়ে যায়। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফল না খেলেও ঠিক ভালো লাগে না। তো মোটামুটি আমি আজকে লাঞ্চ করেছিলাম 4টার দিকে, একটু দেরি হয়ে গেছিলো। তো তারপর আমি 4:30টার দিকে এই ফলগুলো নিয়ে বসেছি। মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো। মেয়ে তো খায় না, মেয়েকে আমার কুড়ে কুড়ে খাওয়াতে হয়। আমি কোড়া মেশিনও নিয়ে বসেছি। একটা আপেল আমরা খাবো, একটা আপেল ওর জন্য রাখবো, যেগুলো চিড়ে দিয়ে মেখে খাইয়ে দেবো একেবারে। ও বাকিটা পরে খেতেই চায় না। তো যে একটা সময় ফল একটা সময় চিড়ে দেবো, সেটা কখনোই হয়ে ওঠে না। আমি চিড়ে দিয়ে, ফল দিয়ে, ড্রাই ফ্রুটস সব একসঙ্গে দুধ দিয়ে মেখে খাইয়ে দিই, একবারে ঝামেলা মিটে যায়। তো আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি। আর করে নিয়ে খেলে না, এটা জল দিয়েও খেয়ে নেয় কিছু কিছু সময়, বাট আজকে আমি চিড়ে
খেতে খাওয়াবো বলে আমি এই প্ল্যানেই আজকে প্ল্যানটা করেছি যে আজকে এইভাবেই কুড়ে আপেল দিয়ে চিড়ে দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াবো। আর তোমাদের বলছিলাম ননদ আসবে আজকে সাজতে, কারণ বিয়ে বাড়ি যাবে, তো সেটার জন্য প্রিপারেশন করতে হবে। এমনি ভীষণ কোমর ব্যথা করছে আজকে আমার সারা দিনটাই, গতকাল থেকেই আমার মোটামুটি কোমর ভীষণ ব্যথা, ভীষণ পেইন হচ্ছে, আমি বসতে উঠতে পারছি না। যাই হোক, করতে তো আমাকে হবেই, ঘরে একটা বাচ্চাও আছে, আমার বাচ্চার কাজটা কে করবে বল। আর আমি অ্যাপেল যখনই খাই তখন খোসাটাকে ছাড়িয়ে খাই, কারণ খোসার গায়ে না ছুরি দিয়ে আলতো করে ঘষলে দেখবে মোম বেরোয়। তো ওটা যেদিন থেকে দেখেছি সেদিন থেকে আমি অ্যাপেলের খোসা খাই না, আমি খোসাটাকে ছাড়িয়ে দিয়ে, খোসায় খুব একটা উপকারী নেই, অ্যাপেলে যতটা পারবে খোসা ছাড়িয়ে বাচ্চাকেও দেওয়ার চেষ্টা করবে, নিজেরাও খাবে খোসা ছাড়িয়ে, এটাই বেটার। এখন এত বাজারে না মার্কেটিংগুলো এত ফালতু হয়ে গেছে যে অ্যাপেলের গায়ে মোম ঘষে রেখে দিচ্ছে, যাই হোক কোনো ফলেই সেই প্রোটিনটা নেই আগে যেমন ছিল। তো চলো এবার মেয়ের জন্য একটু চিড়ে ভেজাই, আর চিড়ে ভিজিয়ে আমি আবার জিপুর সাজগোজ নিয়ে বসবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল, হাজার কষ্ট থাকা সত্ত্বেও আমাকে সমস্ত কিছু করতেই হবে, কেউ আমার জন্য করে দেবে না। তো চলো এরপর নেক্সট একটা ব্লগে তোমাদের শেয়ার করবো জিপুর মানে আমার ননদের আর পার্টি লুকটা। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। তো চলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।